টিচিং অ্যাপটিটিউডে রয়েছি। আজকে আপাতত আমরা প্রধান যে দুটি উপাদান অর্থাৎ শিক্ষক এবং ছাত্র, এই শিক্ষক এবং ছাত্রের মধ্যেকার যে চিরন্তন সম্পর্ক, যেটা আসলে এই সমাজ পরিবর্তনটাকে বা এই সমাজ পরিবর্তনের দিশারি হয়ে উঠতে পারবে এমন একটা পরিবর্তনকে আমরা আজকে এক নজরে টিচার রিলেটেড যে অংশটা, সেই অংশটা দেখবো। যেমন টিচিং এর মেথড দেখবো, তার পিরামিড দেখবো, কিভাবে টিচিং কার্যকরী হয় এবং এফেক্টিভ টিচিং এর কি প্র্যাকটিস রয়েছে, তার সঙ্গে সঙ্গে মেথড অফ টিচিং এর এই পার্ট বেসিক অংশটা আমরা আজকে দেখার চেষ্টা করব। অর্থাৎ আমাদের আজকের ক্লাসে আমরা শিক্ষকের দিক থেকে তিনি কিভাবে পড়াবেন, তার কি বিষয় রয়েছে, কি বিষয়ের মাধ্যমে তিনি পড়াবেন, সেই বিষয়টা আমরা দেখব। প্রথমে বলা হচ্ছে এডুকেশন ইজ দ্য ফান্ডামেন্টাল ফর অ্যাচিভিং ফুল হিউম্যান পোটেনশিয়াল ডেভেলপমেন্ট এন্ড ইকুইটেবিলিটি জাস্ট সোসাইটি প্রমোটিং ন্যাশনাল ডেভেলপমেন্ট। আমি গত ক্লাসে শিক্ষার এই অংশগুলো, যেমন ধরো শিক্ষার যে এম এবং তার অবজেক্ট, তার কনসেপ্ট অফ টিচিং, এই অংশগুলো বলেছি। আজকে আমরা যদি সেই অংশটাকে মনে রেখে কিছু মডেল, সেই মডেলগুলো বিষয়ে এখানে একটু কথা বলবো। যেমন প্যাডাগগি এবং অ্যান্ড্রাগগি, এই দুটো মডেলের কথা আমরা দুটো সেপারেটলি এবং বলা যেতে পারে ডিফারেন্ট কোর্স, দুটো পার্ট, এই দুটো পার্টের বিষয়ে আমরা এখন কথা বলবো। প্যাডাগগি এবং অ্যান্ড্রাগগি এই বিষয়টা আমি বলে দিচ্ছি। এটা একটা বলা যেতে পারে যে আর্টস এবং সায়েন্সের টিচিং এর ক্ষেত্রে একটা বড় পদ্ধতি, যেটা ফ্রেডরিক হারবার্ট এই থিওরিটা আনছেন, যেখানে বলছেন যে কিছু প্রাইমারি রুল এবং সেই প্রাইমারি বিষয়গুলোর মাধ্যমে আমরা শিক্ষাকে স্টেপ বাই স্টেপ পৌঁছে দিতে পারবো। যেমন প্রিপারেশন প্রথমেই থাকবে, যে কিছু নিউ মেটেরিয়াল এবং রিলেটিভ আইডিয়া, সেগুলোর সঙ্গে আমরা রিলেট করব। তার সঙ্গে প্রেজেন্টেশন অবশ্যই একটা বড় পার্ট, যেখানে নতুন লেসনকে আমরা বলার আগে তার অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স এবং তার অবজেক্ট আমরা বলবো। যেমন দেখো, তোমরা এখানে দেখছো যে আমি পুরো বিষয়টাকে একটা ছকের মধ্যে দেখাচ্ছি, এটাও একটা প্যাডাগগির পদ্ধতি। এবং অ্যাসোসিয়েশন, আমি সবসময় তোমাদের সাথে অ্যাসোসিয়েট পড়ানোর মধ্যে একটা সরলতা আনছি, সহজ ব্যাপারটা নিয়ে আসছি, যাতে আমরা আমাদের জানাগুলোকে শেয়ার করতে করতে আমরা একটা ধারণার কাছাকাছি পৌঁছতে পারি। তেমনি তার সঙ্গে ধরো জেনারেলাইজেশন, আমরা কাউকে আলাদা করে দেখছি না, সকলকেই বলছি, এবং অ্যাপ্লিকেশন করছি, আমাদের যে শিক্ষার যেগুলো শিখছি সেটাকে অ্যাপ্লাই করছি কিনা। এটা হচ্ছে প্যাডাগগি, মানে যেখানে আমি একজন শিক্ষক, আমি অনেক ছাত্রছাত্রীকে আমি আমার জানা, আমার জ্ঞান আমি তাদের সঙ্গে শেয়ার করছি। এবং এখানে দেখো কিছু মডেলের কথা বলা হচ্ছে, যেমন টিচার সেন্ট্রেড এবং ফিক্সড ডিজাইন। এখানে কেন্দ্রে হচ্ছেন টিচার, এবং এর যে পন্থা, 5টি পন্থার কথা বললাম, যে প্রিপারেশন, প্রেজেন্টেশন, অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন এবং অ্যাপ্লিকেশন, এই ডিজাইনটা ফিক্সড। টিচার ডিরেকশন অ্যান্ড ডিসিশন, টিচার এই পুরো পন্থাটাকে, পড়ানোর পন্থাটাকে কিন্তু তিনি নির্ধারণ করবেন এবং তার থেকে তিনি গতিপথ করবেন। টিচার্স গাইডেন্স অ্যান্ড মনিটরিং অফ দ্য লার্নিং, টিচার এই পুরো বিষয়টাকে গাইড করবেন যে কিভাবে পড়াবো, কি পড়াবো না পড়াবো সেটা। এবং অবশ্যই এটা হচ্ছে ক্লাসরুম লার্নিং এবং লার্নার এক্সপোজার। লার্নার অবশ্যই তার মধ্যে থেকে একটা বিকাশ হবে, তার এক্সপোজ হবে তার শেখার পদ্ধতিগুলো। অ্যান্ড্রাগগি হচ্ছে এর থেকে একটা ছোট একটা পার্ট, যেখানে আমরা বলা যেতে পারে যে এটা এককভাবে ব্যক্তিগতভাবে পড়ার একটা পন্থা। মোস্টলি সেলফ directed, he is mostly responsible for his own learning. The student not only the receive knowledge but they interpret through the discovery. The student set the pace of their own learning. যেখানে আমরা নিজস্বভাবে, নিজগতভাবে, নিজের মতো করে যদি পড়তে পারি, লার্নার সেন্ট্রেড, আমি আমার মতো করে আমি প্যাডাগগি থেকে কিছু শিখলাম, বা আমি স্বশিক্ষিত যদি হতে চাই, তাহলে লার্নার সেন্ট্রেড এখানে এই পদ্ধতিতে সে কিন্তু শিখতে পারবে। এবং ফিক্সিবল প্রসেস, সেই প্রসেসটা যা খুশি হতে পারে, সে বই পড়তে পারে, সে
ছবি দেখতে পারে, সে গান শুনতে পারে, কিন্তু সেই সবটার মধ্যে সে কিন্তু একটা শিক্ষা পদ্ধতির মধ্যে থাকবে। লার্নার অটোনমা, টিচার ফেসিলিটেশন সাপোর্ট এন্ড এনকারেজমেন্ট ফর লার্নিং। টিচার ফেসিলিটি থাকবে, কিন্তু সেটা সে এনকারেজ করবে, তার সাপোর্ট করবে তার পড়াকে। সোশ্যাল লার্নিং, সে কিন্তু সমাজের মধ্য থেকে সবকিছু শিখতে থাকবে, কোনো কিছু আলাদা নয়। মাল্টিপল এন্ড ডাইভার্জেন্ট এক্সপোজার, সে মাল্টিপল, সে অনেক বেশি করে নানান ভাবে সে বিকশিত হতে পারবে। এই প্রধান দুটো বেসিক টিচিং মডেল, যেটা একটা হচ্ছে ক্লাসরুম লার্নিং এবং আরেকটা হচ্ছে সোশ্যাল লার্নিং। তাহলে একজন শিশু, সে স্কুলে প্যাডাগোগির মাধ্যমে টিচারের কাছ থেকে কিছু শিখে, সে কিন্তু একইভাবে এন্ড্রাগোগি থেকে সে সোশ্যাল লার্নিং এর জায়গাটাতেও পৌঁছতে পারছে। ঠিক আছে, আশা করি বিষয়টা সহজ হয়েছে তোমাদের কাছে। বিষয়টা খুবই সামান্য বিষয় যে এই পন্থাটাকে তারা দেখছেন। পিরামিডের কাছে যাব, তার আগে একটি নেচার অফ টিচিং এর কথাটা একটু বলি, যে টিচিং এর নেচার কি। নেচার হতে পারে তার প্রচুর স্তর থাকতে পারে, সে নানান পরিবেশের মধ্যে তার বহুমুখী ভাবনা আসতে পারে, সে ক্লোজলি রিলেটেড এডুকেশন, লার্নিং, ইনস্ট্রাকশন এবং ট্রেনিং এর মধ্যে সে যুক্ত থাকবে। টিচিং ইজ এসেন্সিয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি, অবশ্যই সেটার মধ্যে একটা বুদ্ধিমত্তার একটা এক্সারসাইজ রয়েছে। টিচিং ইজ আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ সায়েন্স, টিচিং একই সঙ্গে শিল্প এবং তার সঙ্গে বিজ্ঞান। টিচিং টেন্ডস টুয়ার্ড সেলফ অর্গানাইজেশন, টিচিং অবশ্যই সেলফ অর্গানাইজেশন, নিজস্ব ভাবে তাকে শেখার একটা চেষ্টা, এবং টিচিং সোশ্যাল সার্ভিস, সামাজিক পরিষেবা। এই সবটা এখন এই যে আমরা বারবারই শিক্ষার কথা বলছি, এই শিক্ষার বিকাশের লেভেলটা কেমন, মানে একটার পর একটা স্তরে আমরা পৌঁছচ্ছি তো, এবং পৌঁছানোর এই স্তরটা কিভাবে আমাদেরকে একটু একটু করে নিয়ে যায়, সেটা আমরা একটু কথা বলবো। দেখো, এখানে ছবিতে বলা হচ্ছে অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল, তারপরে বলা হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং, যেটাকে MLT বলা হয়। তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, যেটা হচ্ছে থট, মানে আমরা ভাবনা চিন্তার জায়গাটা যাই, এবং তারপর হচ্ছে রিফ্লেকটিভ লেভেল, যেটা হচ্ছে হাইলি বা মোস্ট থটফুল একটা লেভেল। অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেলে আমরা স্টুডেন্ট সেন্ট্রেড একটা লেভেল, এবং টিচার এখানে তাদের নেগোসিয়েট করবে যে পজিটিভ সেন্স দিয়ে তারা ছোট ছোট বিষয়, তাদের ধরো লিডারশিপ, তাদের ডিরেকশন, তাদের এনকারেজ করা, তাদের ইমোশনকে অনেক বেশি ডেভেলপমেন্ট করা, এবং সব থেকে বড় হচ্ছে যে তারা যাতে নিজস্বভাবে ন্যাচারালি যাতে তাদের মধ্যে হ্যাপিনেস তৈরি হয়, এবং সবটার মধ্যে যাতে তারা মানে সিলেবাসের মধ্যে যাতে তাদের যদি কষ্ট না হয়, তারা একটা সিলেবাসের মধ্যে অবশ্যই থাকবে, কিন্তু সেই সবটার মধ্যে তারা যেন নিজস্বভাবে তাদের একটা একটা আনন্দের জায়গা হয়ে ওঠে এই শিক্ষণীয় পরিবেশের জায়গাটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শিক্ষার টিচিং এর প্রথম একটা মানে আমাদের জায়গা থেকে না গিয়ে আহ, আমি চেষ্টা করব তার মধ্যে থেকে যাতে সেটা অনেক বেশি হ্যাপিনেস হয়, অনেক বেশি আনন্দদায়ক হয়। এটা হচ্ছে শিক্ষার প্রথম এবং প্রথম এবং তার স্তর। দ্বিতীয় হচ্ছে যে মেমোরি লেভেল অফ টিচিং, MLT। হারবার্ট যে কথা বললাম, যে বিজ্ঞানীর কথা, তিনি এটা প্রথমত বলছেন যে তার বক্তব্য হচ্ছে যে টিচিং এর ক্ষেত্রে মেমোরি লেভেলকে কিন্তু গুড মেমোরি ইনক্লুডেড, যদি র্যাপিডিটির মধ্যে বারবার সেই একটা বুদ্ধিমত্তার অংশ পড়ার মধ্যে থাকে, স্টেবিলিটি থাকে, তার রিয়াকশন থাকে, তাহলে এর একটা একটা আউটকাম, একটা কনসাস লেভেল আমরা পৌঁছতে পারবো। এবং তিনি এখানে যেটা বলছেন যে এই রেসপন্সিবিলিটা বা এই রেসপন্সটা অনেকটা হচ্ছে সাইমনটেনিয়াসলি, সেটা খুব সহজভাবেই সেটা উঠে আসবে। এটা হচ্ছে MLT হচ্ছে ইনিশিয়াল স্টেজ, একেবারে শুরুর দিকে, এবং MLT introduce the habit rote memorization of fact bites of information,
যে আমরা আমরা প্রথম দিকে দেখো মনে করো আমরা পড়া মুখস্থ করার চেষ্টা করতাম, আত্মস্থ করার চেষ্টা করতাম। এই যে মেমোরিকে কাজে লাগানো, মনে রাখা, মনে করা, কে কতটা মনে রাখতে পারছে, এটাও একটা কিন্তু টিচিং এর একটা একটা ফাংশন বলা যেতে পারে। তার সঙ্গে reproduce the learned material whenever the required, যে কোনো বিষয়কে যে রিপ্রডিউস করতে পারবে সেটা। তার সঙ্গে সে এমন কিছু ওরাল, রিটেন এবং এসে টাইপ এক্সামিনেশনের মাধ্যমে সে তার একটা ডেভেলপমেন্টের কাছাকাছি পৌঁছবে, যেটা পুরোটাই হচ্ছে মেমোরি লেভেলের টিচিং এর একটা পার্ট। তাহলে আমি যে পড়াটা পড়াবো সেখানে যদি আমার এই এভলিউশন গুলো আমি পাই, তার পরীক্ষা, তার রেজাল্ট ইত্যাদি যদি পাই, সেগুলো আমাকে কিন্তু একটা সঠিক জায়গায় পৌঁছতে পারবে, যে আমি আমার পড়ানোটা ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারলাম। টিচিং এর কিন্তু বেসিক একটা পার্ট, যে একই সঙ্গে তাকে আনন্দদায়ক করা, আনন্দের মধ্যে রাখা, মজা করা, কিন্তু তার সঙ্গে তার মধ্যে একটা তার মেমোরিকে ডেভেলপমেন্ট করা এবং তার মধ্যে কিছু কিছু তথ্যগত উপাদান রাখা, তার মধ্যে থেকে তাকে পরীক্ষা নেওয়া, যাতে করে সে একটা মেমোরির ব্যায়াম বা তার মনের একটা বিকাশ হতে পারে। এরপরেই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, যেখানে সে বুঝতে পারছে কিনা, সেটা একটা বড় পার্ট। সে কিভাবে সেটাকে পড়বে। মরিসন এই বিষয়টাকে প্রথম এই বিষয়ে বলেছিলেন, মরিসন এই বিষয়ে মনোনিবেশ করেছিলেন, এবং মেমোরি পালস ইনসাইট, এবং যেমন মেমোরি পালস ইনসাইট কিন্তু মেমোরাইজেশন ফ্যাক্টের পরেও যেটা হচ্ছে, যে মেমোরির পরেও আমরা বুঝতে পারছি কিনা এটাও একটা কিন্তু টিচিং এর একটা বড় অংশ। এবং এর মাধ্যমে আমরা যেটা করতে পারি, যে আমরা ক্লাসিফিকেশন করতে পারি কি কি বিষয়ের মধ্যে কি ফারাক রয়েছে, আমরা এর মধ্যে থেকে কম্প্রিহেনশন করতে পারি, কম্পারিজন করতে পারি, বা বলতে পারি আমরা এর মধ্যে থেকে প্রপার প্রডিউস করতে পারি কোন একটা বিষয়। এবং এখানে আরেকটা বিষয়, যে এখানে আমরা একটা রিয়েল লাইফ সিচুয়েশনের কাছাকাছি পৌঁছতে পারি। আন্ডারস্ট্যান্ডিং লেভেলের এই একটাই অংশ, সেটা হচ্ছে যে তাকে কিন্তু আমাদের ক্লাসিফিকেশন বা আমাদের ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমাদের ধারণার দিক থেকে সেটা কতখানি কার্যকরী হচ্ছে। এবং এই ক্ষেত্রে যে পদ্ধতিগুলো নেওয়া হয় সেটা হচ্ছে লেকচার মেথড বা ডেমনস্ট্রেশন, সেটা হতে পারে ডিসকাশন মেথড বা ইন্ডাকটিভ ডিডাকটিভ ডিসকাশন যে ইউনিট সেখানে রয়েছে, বা এক্সপ্লেনিফিকেশন বা এক্সপ্লেনেশন। এইভাবে আমরা এর বিকাশ করতে পারি। এবং সর্বস্তরের যে অংশটা রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং, RLT বলা হয়, এখানে এটা হচ্ছে হাইলি থটফুল এবং ইউজফুল একটা পার্ট। এবং দ্য পিপলস ওকাবি দ্য প্রাইমারি প্লেস এবং টিচার অ্যাজম্স টু সেকেন্ডারি প্লেস। এখানে শিশু বা শিক্ষার্থী হয়ে ওঠে প্রধান, তার অনুসন্ধান, তার বহুমুখী ভাবনা চিন্তা কে শিক্ষক একটু একটু করে চালিয়ে দেবেন, বা শিক্ষক এখানে সেকেন্ডারি প্লেসে রয়েছে, কিন্তু প্রধান রয়েছে সেই বহুমুখী বা বহুভাবে যে উন্মুখ যে শিশুটি, সেটি। এবং তার ক্ষেত্রে মেমোরি লেভেল বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ওপরে সে সেটাকে অ্যাটেন্ড করতে পারবে কোনো একটা চিন্তা ভাবনাকে, এবং তার একটা রিফ্লেক্ট সে সবসময় রাখছে। এটা হচ্ছে রিফ্লেক্ট লেভেলের একটা বিশেষ করে। At this level, the student is made to face a real problem situation. সে যে কোনো রিয়েল প্রবলেমের সিচুয়েশনের মুখোমুখি হতে পারে, এবং সে উত্তরও সে ভাবনা চিন্তা করে বের করতে পারে। আমরা এই জন্য দেখেছি অনেক ছোট ছোট বাচ্চারা যারা নানান জায়গায় বহুমুখী হয়েছে, তারা নাসাতে কাজ করতে গেছে, কোনো একটা গুগলের হয়তো বিরাট ডিপার্টমেন্টে সে রয়েছে, অর্থাৎ তার মধ্যে একটা রিফ্লেক্টিভ প্রবলেমের সিচুয়েশন সে আমরা প্রবলেম রিলেটেড প্রশ্ন রিসার্চ ওয়ার্কে গিয়ে বলবো কি কি প্রবলেমের সঙ্গে কি কি বিষয় আসে, তারা সেটা করতে পারে। এবং স্টুডেন্ট অরিজিনালি সে সেটাকে ভাবতে পারে এবং
তার ক্যাপাবিলিটি রয়েছে এবং সেই ক্যাপাবিলিটির মাধ্যমে সেটা ডেভেলপমেন্ট করতে পারে সেটা লেভেলে, এই বিষয়টাও সেখানে কিন্তু বিশেষ করে ধরা হয়ে থাকে। এই জন্য এইটাকে আমরা টিচিং পিরামিড বলছি, যেখানে একজন শিশু কি করে বিকশিত হচ্ছে, কি করে তার মধ্যে নানান ধারণাগত পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনটা সর্বোপরি একবারে সর্বশ্রেষ্ঠ লেভেলে পৌঁছচ্ছে, এটাকে আমরা পিরামিডের মতো করে দেখতে পাচ্ছি। কারণ একটু একটু করে সে মূল লক্ষ্যের কাছাকাছি পৌঁছচ্ছে, কারণ যেখানে রিফ্লেক্টিভ হওয়াটা হচ্ছে টিচিং এর সব থেকে বড় একটা লক্ষণীয় বিষয়। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারবে তোমরা। এরপরেও যদি তোমাদের কনফিউশন থাকে, নিশ্চয়ই কনফিউশন থাকবে, কিছু আরো বেশি বেশি করে জানার কথা থাকবে, সেগুলো তোমরা একটু, আমি একটু ছুঁয়ে ছুঁয়ে বা যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই পার্টগুলো বলতে বলতে যাবো, তোমরা একটু বাকিটা যে কোনো ফার্স্ট পেপারের বই থেকে নিশ্চয়ই পেয়ে যাবে। ঠিক আছে, এরপর এত যে কথা বলা হচ্ছে যে টিচিং এই করতে পারে সেই করতে পারে, এই সবকিছু করবে কিভাবে, এটার জন্য চাই আমাদের ইফেক্টিভ টিচিং প্র্যাকটিস। এমন একটা টিচিং যেখানে সেটা ইফেক্ট করবে তার স্টুডেন্টদের ক্ষেত্রে। সবসময় সেটা ইফেক্ট মানে হচ্ছে যেটা ক্রিয়াশীল একটা ক্লাস বা ক্রিয়াশীল একটা একটা পড়ানোর যে বিষয়, যেখান থেকে সেটা অনেক বেশি করে কার্যকরী হবে এমন একটা পাঠ। এবং এই জন্য আমাদের কি 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 দরকার সেটা আমাদের একটু দেখা দরকার। ইফেক্টিভ টিচিং এর জন্য কি কি বিষয় খেয়াল করতে হয় সেটা একটু দেখি। যেমন হচ্ছে ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। এফেক্টিভ টিচিং এর জন্য টিচার সবসময় জটিল বিষয়কে সরাসরি পৌঁছবেন না, সাধারণ বিষয়ের ডে টু ডে যে সমস্ত এক্সাম্পল রয়েছে তার মধ্য থেকে একটু একটু করে গ্র্যাজুয়ালি তিনি তার লক্ষ্যে পৌঁছাবেন, এবং শেষ পর্যন্ত তিনি একটা বেটার রিয়াকশন ক্রিয়েট করবেন। এটা হচ্ছে ইফেক্টিভ টিচিং এর একটা প্রধানতম বা বলা যেতে পারে অন্যতম একটি বৈশিষ্ট্য। দুই হচ্ছে ফর্ম নোন টু আননোন। একই রকম বিষয়, রিলেট করতে হবে ফার্স্ট ম্যাক্সিম, এবং রিলেশনের জন্য জানা বিষয় থেকে একটু একটু করে অজানা বিষয়ের মধ্যে পৌঁছানো। যেমন সূর্যকে আমরা দেখেছি, কিন্তু সূর্যের মধ্যে এত আলো আসে কি করে, তার মধ্যে কি হাইড্রোজেন অক্সিজেনের এত এত অগ্নি, হাইড্রোজেন অক্সিজেনের বারবার হয়তো এত দহন হচ্ছে এবং সেখান থেকে আলো আসছে। এইভাবে তিনি একটু একটু করে জানা বিষয় থেকে একটু অজানা বিষয়ের মধ্যে পৌঁছাবেন। একইভাবে দেখা বিষয় থেকে অদেখার বিষয়ের মধ্যে পৌঁছাবেন। কংক্রিটের থেকে আস্তে আস্তে অ্যাবস্ট্রাক্টে যাবেন, পার্টিকুলার থেকে জেনারেলের বিষয়ে যাবেন, হোল থেকে পার্টে যাবেন। একটা বড় পার্ট মানব দেহ, সেখান থেকে একটা তার চোখ, সেই চোখের মধ্যে চোখের নানান বিস্তার, অ্যানালিসিস থেকে সিনথেসিস, একেবারে অ্যানালিসিস করতে 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 একটা ধারণাগত জায়গায় আসবেন, এবং অবশ্যই সেখানে তিনি ফলো নেচার মানে হচ্ছে রেগুলার ভাবে তিনি এডুকেশন এবং অ্যাকর্ডিং টু নেচার, তার প্রকৃতির সঙ্গে তার একটা আত্মীয়তার কথা কিন্তু বারবারই আসবেন। এবং তার সঙ্গে অবশ্যই দুটো বিষয়, যেমন ট্রেনিং থাকবে সবসময় তার সেন্সুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, এবং অবশ্যই সেলফ স্টাডি হচ্ছে কিনা এনকারেজ করবেন সবসময়। সেলফ স্টাডি, নিজে থেকে জানা, যে সেলফ স্টাডি থেকে আমরা একটু একটু করে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা একটু একটু করে রিফ্লেক্টিভ লেভেলের কাছাকাছি পৌঁছতে পারবো। সিম্পল, নোন, সিন, কংক্রিট, পার্টিকুলার, এই সবগুলো আমাদেরকে আসলে বেসিক যে পার্ট, অর্থাৎ মেমোরি লেভেল অবধি পৌঁছে দিতে পারবে। কিন্তু এই সবটা একটু একটু করে আমরা যদি পৌঁছে যেতে পারি, কমপ্লেক্স, আননোন, সিন টু আনসিন, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, পার্টিকুলার থেকে জেনারেল, হোল টু পার্ট, এই সবটা একটু একটু করে আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কাছাকাছি পৌঁছে দেবে। এটাই হচ্ছে এফেক্টিভ টিচিং এর প্র্যাকটিসের একটা বৈশিষ্ট্য। এরপরে আসছে মেথড অফ টিচিং। কি কি মেথড রয়েছে তা। নেট সিলেবাসের যে অভিমুখ, তাতে আমরা দুটো মেথড পাই। একটা হচ্ছে টিচার সেন্ট্রেড মেথড, যেটা আমি বললাম, টিচারকে কেন্দ্র করে একটা মেথড, এবং আরেকটা হচ্ছে লার্নার সেন্ট্রেড,
সেখানে কি মেথড রয়েছে সেটা একটু আমরা চার্টের আকারে এখানে দেখব। টিচার সেন্ট্রেড অবশ্যই তিনি একটা লার্জ গ্রুপের স্টুডেন্টদেরকে পড়াবেন, সেই জন্য তিনি কি করবেন, তিনি করবেন লেকচার ধর্মী কিছু পড়ানো, যেমন আমি লেকচার দিচ্ছি এখানে। তিনি করবেন টিম টিচিং, পার্ট পার্ট করে টিম ভাগ করে দেবেন। তিনি করবেন ভিডিও, অডিও বা টিভি মাধ্যমে কিছু, এবং তিনি করবেন ডায়ালগিক টিচিং এবং ডিরেক্ট টিচিং, কখনো সেটা ডায়ালজিক এবং কখনো বা সেটা ডিরেক্ট টিচিং এর মাধ্যমে তিনি করবেন। কিন্তু এর সঙ্গে আরেকটা পার্ট রয়েছে যেটাকে বলা হচ্ছে মিক্সড স্ট্র্যাটেজি বলা যেতে পারে। আমরা টিচার সেন্টার স্ট্র্যাটেজি দেখছি, মিক্স স্ট্র্যাটেজি যেটা স্মল গ্রুপ মেথডের মধ্যে পড়ে। সেখানে কি রয়েছে, আমরা যেমন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় করতাম গ্রুপ ডিসকাশন, এটা হচ্ছে মিক্সড স্ট্র্যাটেজি, যেখানে আমরা আমাদের বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি। এটাও কিন্তু একটা টিচিং এর একটা পার্ট। একটা হচ্ছে সেমিনার, আমরা নিজেরা সেমিনারে অ্যাটেন্ড করতে পারি, সেই বিষয় নিয়ে পরে কথা বলতে পারি, ডিসকাশন করতে পারি, একটা সঙ্গে কিন্তু রিলেটেড। তারপর কি করতে পারি, প্যানেল ডিসকাশন, কিছু জন মিলে করতে পারি, ব্রেন স্টর্মিং করতে পারি, ব্রেনের চর্চা করতে পারি কোন একটা জায়গায় বসে ইত্যাদি, স্মল গ্রুপের মাধ্যমে। প্রজেক্ট মেথড অর ওয়ার্ক, কোন একটা প্রজেক্ট ওয়ার্ক করতে পারি, টিউটোরিয়াল করতে পারি, কেস স্টাডি করতে পারি, রোল প্লে করতে পারি, সিমুলেশন করতে পারি, ডেমনস্ট্রেশন করতে পারি। এইভাবে একটা মিক্সড স্ট্র্যাটেজি, কিন্তু মিক্সড মানে হচ্ছে টিচার সেন্ট্রেড এবং লার্নার সেন্ট্রেড এর মাঝামাঝি একটা অংশ। লার্নার সেন্ট্রেডে কি রয়েছে, লার্নার সেন্ট্রেড হচ্ছে যেখানে লার্নার নিজে থেকে সেই শিক্ষাটা নিজের মতো করে সে তৈরি করবে। যে লার্নারের কথা আমরা বলেছিলাম অ্যান্ড্রাগোগি পার্টে, এই পার্টেরই বিষয় এখানে মেথডের মধ্যেও আসছে। দেখো, যেখানে সে টিউটোরিয়াল, সে ইন্ডিভিজুয়াল টিউটোরিয়াল নেবে, ইন্ডিভিজুয়াল মেথড, এখানে সে অ্যাসাইনমেন্ট করবে নিজের মতো করে, প্রজেক্ট ওয়ার্ক সে সোশ্যাল প্রজেক্ট ওয়ার্ক করতে পারে, কেস স্টাডি সোশ্যাল ওয়ার্ক করতে পারে, প্রোগ্রাম ইনস্ট্রাকশন করতে পারে, কম্পিউটার অ্যাসিস্ট করতে পারে, ইন্টারেক্টিভ ভিডিও করতে পারে, ওপেন লার্নিং করতে পারে, পার্সোনালাইজড সিস্টেম করতে পারে, এই সব বিষয়গুলো সে করতে পারে। এবং এই দুটো পার্টকে আমরা মিক্সড যে স্ট্র্যাটেজি তার মধ্যে কিন্তু পাচ্ছি। এই জন্য এই পার্টটাকে আমরা মিক্সড আকারে রাখছি এবং এই দুটো পার্টকে কিন্তু এখানে একত্রিতকরণ আমরা দেখছি। এখন প্রশ্নের মধ্যে আমাদের এই এই যে ধারণাগুলো কোনটা কি সেটা থেকে আসে বেশি করে প্রশ্ন, বা এই ইফেক্টিভ টিচিং প্র্যাকটিস ইত্যাদি থেকে প্রশ্ন আসে, এরকম কিছু কিছু প্রশ্ন আসে। আমরা আজকে সাধারণভাবে তোমাদের বাকি পড়াটা রইলো, তোমরা এই সবটা, এই পুরো পাঠটাকেই তোমরা একটু একটু করে যে কোনো বই থেকে দেখবে, সেগুলো পাবে। এবং আমি এর কিছু প্রশ্ন এরপর নিচে রয়েছে, সেটা আমি যাব, তার আগে একটু পুরো পাঠটাকে একটু টিচার সেন্ট্রিক বিষয় থেকে একটু বলে দিই, তারপরে আমি ওই পাঠটাতে যাব। টিচিং অ্যাপটিটিউড পড়ার জন্য আমাদের, আমি আরেকবার পুরো অংশটাকে ছোট করে বলছি, তিনটি বিষয় আমাদের দেখতে হবে। একটা হচ্ছে আমাদের শিক্ষা সম্পর্কে সাধারণ অভিজ্ঞতা, যে যা থেকে আমরা উত্তর করতে পারবো বা পারতে পারি, তার সঙ্গে আমাদের কিছু বেসিক মেথড এবং সেই রিলেটেড কিছু ধারণা, সেটা আমাদের অর্জন করতে হবে। কিন্তু এটা আমাদেরকে খানিকটা নিজেকেও চেষ্টা করতে হবে। প্যাডাগোগি এবং ইন্ডাগোগির ক্ষেত্রে আমরা এই দুটো পার্টকে দেখেছিলাম, যেখানে একজন টিচার সেন্টার্ড একটা পদ্ধতি এবং একটা হচ্ছে লার্নার সেন্টার্ড এবং ফ্লেক্সিবল প্রসেস সেখানে রয়েছে। এবং টিচার এবং লার্নারের এই দুটো পার্ট থেকে দুটো বেসিক মডেল আমরা আলাদা আলাদা করে খুঁজে পাচ্ছি। এবং এরপরেই রয়েছে টিচিং পিরামিড, যেখানে আমরা এই টিচিং এর কার্যকরী দিকটা, যে কি কি ভাবে কি কি স্তরে সেটা একটু একটু করে পৌঁছায়, এবং সেই অংশটা দেখেছি, যেখানে অটোনোমাস, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং এবং রিফ্লেক্টিভ লেভেল, এই প্রত্যেকটা পার্ট একটু একটু করে আমাদেরকে বিকশিত হচ্ছে। এবং সেজন্য আমাদের এক একটা প্র্যাকটিস রয়েছে, এবং সেই একটা প্র্যাকটিসের কথা আমি পূর্বে বলেছি। তারপরেই হচ্ছে এই সবটা যখন হবে, সেটা হচ্ছে এফেক্টিভ টিচিং এর প্র্যাকটিসের ক্ষেত্রে এই চারটি বিকাশ বা এই পিরামিড গড়ে উঠবে। এবং তার জন্য আমাদের 8টি প্র্যাকটিসের প্রয়োজন। সেই 8টি প্র্যাকটিসের কথা এখানে বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে মেথড অফ টিচিং, যার প্রধান আমরা অংশটা আজকে বললাম টিচার সেন্টার্ড মেথড, এবং পরের দিন আমরা লার্নার সেন্টার্ড মেথড এবং অনলাইন যে পার্ট সেই অংশটা পড়াবো। এবং এখানে টিচার সেন্টার্ড এবং লার্নার সেন্টার্ড এবং মিক্সড সেন্টার্ড স্ট্র্যাটেজির কথা এখানে আলোচনা করলাম। তিনটি বিষয় আমাদের যে দেখার কথা বললাম, একটা হচ্ছে এই টিচার সেন্টার্ড মেথড বা লার্নার সেন্টার্ড মেথড একটা পার্ট, দুই হচ্ছে অনলাইন এবং অফলাইন টিচিং এর যে পার্থক্য সেটা, এবং তিন হচ্ছে সরকারি ভাবে এই সমস্ত পদ্ধতিকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, তারা কি কি পদ্ধতির
কি কি পন্থা ব্যবহার করছেন, কি কি সিদ্ধান্ত নিচ্ছেন, সেই বিষয়টিও দেখতে হবে। ঠিক আছে? এই ৩টি বিষয় আমাদেরকে টিচিং অ্যাপটিটিউড থেকে দেখতে হবে।